বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, নির্বাচনোত্তর পরিস্থিতি রাজনৈতিক উত্তাপ সেই অর্থে নেই। কূটনৈতিক ক্ষেত্রেও যে তৎপরতা নির্বাচনের আগে লক্ষ্য করা গিয়েছিল, যে টেনশনটা ছিল, সেটাও অনেকখানি কমে গিয়েছে। অর্থনীতি নিয়ে এক ধরনের চাপের মধ্যে যে বাংলাদেশ আছে অভ্যন্তরীণভাবে এবং বৈশ্বিকভাবে, সেটা মোটামুটিভাবে বোঝা যাচ্ছে। এবং এর সঙ্গে রাজনীতি বা বহিঃসম্পর্কের বিষয়গুলো কতটা জড়িত, কীভাবে জড়িত, সেটাও একটা বড় প্রশ্ন। তারপরেও মাত্র কয়েকদিন আগেই ঢাকা ঘুরে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, যিনি বাংলাদেশের গত বছর দেড়েকেরও বেশি সময় ধরে বেশ আলোচিত। এবং তার আগে ঘুরে গেলেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা, যুক্তরাজ্যের একজন মন্ত্রীও ঘুরে গেছেন। তিনিও অনেক কথার মধ্যে ওই গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকারের প্রশ্নগুলো আলোচনার মধ্যে নিয়ে এসেছেন। অনেকেই যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে খানিকটা হতাশ, যে যুক্তরাষ্ট্র, এবং অনেকে উচ্ছ্বসিত বলা বাহুল্য, যে নির্বাচনের আগে তার যে ভূমিকা ছিল সেখানটাতে হঠাৎ করেই তারা চুপ হয়ে যায়। এবং ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন যে হার্ড ইস্যুসগুলোকে পাশে রেখে এখন সফট ইস্যুসগুলো নিয়ে এগিয়ে যেতে হবে এবং ওই বিষয়গুলো নিয়েও কাজ করতে হবে। কিন্তু নির্বাচনের জন্য তারা যথেষ্ট এফোর্ট দিয়েছেন, সে কথা বলেছেন, একটা ভালো সহিংসতামুক্ত নির্বাচনের জন্যে। এবং নির্বাচনোত্তর পরিস্থিতি তো তারা সহ অন্য বেশ কয়েকটি দেশ এই নির্বাচন যে অবাধ সুষ্ঠু হয়নি সে কথাও বলেছে। কিন্তু অন্য কোনো ধরনের পদক্ষেপ অনেকে যেটা মনে করছিলেন, যেমন র্যাবের উপরে স্যাংশন, মানবাধিকারের ইস্যুতে বা নির্বাচন নিয়ে যে ভিসা পলিসি, সেটা আর কোনো পদক্ষেপ তাদের দিক থেকে দেখা যায়নি। বলা যেতে পারে যে নভেম্বর থেকে ভারতে 2+2 ডায়ালগ, যেটা যুক্তরাষ্ট্রের এবং ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে হয়েছে, তারপর থেকে যুক্তরাষ্ট্র আর কোনো একমাত্র নির্বাচনোত্তর পরিস্থিতি একটা বিবৃতি দেওয়া ছাড়া আর সেই অর্থে তেমন কিছু বলেনি। তো এটি নিয়ে অনেকের মধ্যে নানা রকমের প্রশ্ন জেগেছে যে ভারত কর্তৃক কতটা প্রভাবিত হলো যুক্তরাষ্ট্র। যদিও মিস্টার ডোনাল্ড বলছেন যে তারা অন্যের চোখে বাংলাদেশকে দেখে না, বা কোনো দেশকেই তারা অন্যের চোখে আসলে দেখে না। সো এই ভিজিট এবং তার আগে ভারতীয় পররাষ্ট্র সচিবের ভিজিট এবং সব মিলিয়ে এই যে বহিঃসম্পর্কের যে নানা সমীকরণ, সেটা বোঝার জন্য আজকের তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, এবং আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইলিনয় থেকে যুক্ত হচ্ছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর, আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট এবং আটলান্টিক কাউন্সিলের নন রেসিডেন্ট সিনিয়র ফেলো প্রফেসর ডক্টর আলী রিয়াজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি প্রফেসর আলী রিয়াজ আপনাকে দিয়ে শুরু করতে চাই যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই সফরের তাৎপর্য আসলে কি? কারণ নির্বাচন নিয়ে তাদের মধ্যে তেমন কোনো আর কথাবার্তা বা তৎপরতা আমরা লক্ষ্য করি না। গণতন্ত্র, মানবাধিকার ইস্যুতে এগুলো তারা বলছেন বটে যে তাদের কোর ভ্যালুজ, কিন্তু অনেকেই তারা যে বাংলাদেশকে গণতন্ত্রকে প্রমোট করা বা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যেভাবে তৎপর ছিলেন, সেই তৎপরতায় যুক্তরাষ্ট্রের মতো একটা পরাশক্তি হঠাৎ করে একেবারেই চুপসে গেছে বলে অনেকে মনে করেন। আপনি কি মনে করেন? এবং এই যে সফরে তিনি আসলেন, এসে এখানে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ধরনের কথাবার্তা বললেন, যাদের সঙ্গে বৈঠক করলেন এবং কিছু অন্যান্য ক্রিয়াকর্মের সঙ্গেও নিজেদেরকে যুক্ত করলেন, এগুলো থেকে আসলে কি বোঝা যাচ্ছে? দুটো জিনিস বোঝা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সরকারের যে টানাপোড়েন তৈরি হয়েছিল, সেই টানাপোড়েনের জায়গাটাতে তারা আসলে এখন খানিকটা পিছিয়ে এসে হলেও তারা যেটাকে বলে মেন্ডিং রিলেশনশিপ, তারা সম্পর্কটা এক ধরনের ভালো করতে চাচ্ছেন এই অর্থে। আমি জাস্ট একটু আপনি বলবেন, আমি আর ইন্টারাপ্ট করব না। একটা কথা যে তিনি বলছেন তার বক্তব্যে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের জনগণের সঙ্গে এখানে সম্পর্কটা তারা জনগণের সঙ্গে করতে চান, যেটা তারা নির্বাচনোত্তর বিবৃতিতেও বলেছিলেন। আবার অ্যাট দ্য সেম টাইম তারা বলছেন যে বাংলাদেশের সঙ্গে একটা সম্পর্কের একটা টেনশন তৈরি হয়েছিল। টেনশনটা কি সেই অর্থে বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের তৈরি হয়েছিল বা নাকি সরকারের সঙ্গে তৈরি হয়েছিল? মানে আমি এই দুটো কথা ঠিক অনেক সময় মেলানো একটু ডিফিকাল্ট মনে হয় আমার কাছে। জি, আপনি বলছিলেন। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তারা সরকারের সঙ্গে এক ধরনের সম্পর্ক মেইন করতে চান। জনগণের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কখনোই তো মানে
বড় রকমের সংঘাত সংঘর্ষ বলেন বা মত পার্থক্য তৈরি হয়নি। বাংলাদেশের এক বিশাল সংখ্যক জনগোষ্ঠী বরঞ্চ যুক্তরাষ্ট্র যে ধরনের বক্তব্য দিচ্ছিলেন সেটাকে তারা গ্রহণই করছিলেন এবং আশা করছিলেন যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হয়তো আরো কিছু পদক্ষেপ নেওয়া হবে যাতে করে গণতান্ত্রিক প্রক্রিয়াটা পুনরুদ্ধার করা যায়, নির্বাচনটা একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হয়, যেটা যুক্তরাষ্ট্র বলেছে। তো যেটা আমি বলছিলাম যে এটা দুটো দিক আছে আর কি। সেটা হচ্ছে এক নম্বর বিষয়টা হচ্ছে যে তারা এখন সরকারের সাথে অনেক তাদের ভাষায় কঠিন বিষয়গুলোকে পাশে রেখে অন্যান্য বিষয় নিয়ে তারা কথা বলছেন। এটা হচ্ছে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা, যে যেহেতু এক ধরনের পার্থক্য তৈরি হয়েছে। এটা কোথা থেকে আসছে? এটা আসছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, যেটাকে আমরা এঙ্গেজমেন্ট পলিসি। যুক্তরাষ্ট্র এমন কোনো পদক্ষেপ নিচ্ছে না যাতে করে বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের আসলে এক ধরনের বড় রকমের দূরত্ব তৈরি হয়ে যায়। দূরত্ব যেটা আছে সেটা বরং কমানোর চেষ্টা করছে। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় যে দিকটা আছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের এই যে অবস্থানগত পরিবর্তনই আপনি বলুন, নভেম্বর থেকে যেটা আপনি উল্লেখ করেছেন, সেটা কি? গত ১.৫-২ বছর ধরুন, ২০২১ সাল থেকেই আমরা বলবো যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের ক্ষেত্রে যে অবস্থানটা গ্রহণ করেছিল এটা হচ্ছে মূল্যবোধ কেন্দ্রিক এক ধরনের পররাষ্ট্রনীতি, ভ্যালুজ বেসড পররাষ্ট্রনীতি, যেখানে গণতন্ত্রের প্রশ্ন, মানবাধিকারের প্রশ্ন এগুলোকে গুরুত্ব দেওয়া হবে এবং সেগুলোকে প্রাধান্য দেওয়া হবে। এই ধরনের অবস্থান বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে যে প্রথম নিলেন তা কিন্তু নয়। যুক্তরাষ্ট্রে আগেও সে ধরনের চেষ্টা হয়েছে, কার্টার অ্যাডমিনিস্ট্রেশনের সময় হয়েছে, যেখানে হিউম্যান রাইটসের প্রশ্নটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সারা বিশ্ব জুড়েই সেভাবে চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্র খানিক দূর পর্যন্ত সাফল্য অর্জন করেছে, অনেক ক্ষেত্রে সাফল্য অর্জন করেনি। বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিটা আসলে আমরা যেভাবে দেখেছিলাম সেটা হচ্ছে তারা মূল্যবোধ কেন্দ্রিক একটা অবস্থান গ্রহণ করছিল। কিন্তু শেষ পর্যন্ত যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে একটা রিয়েলিস্ট পলিসি, ইন্টারন্যাশনাল রিলেশনসে যেটাকে আমরা বলি রিয়েলিস্ট পলিসি, সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন বিবেচনার থেকে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র একটা রিয়েলিস্ট অবস্থান নিয়েছে। মাঠ পর্যায়ে যে অবস্থাটা আছে, অর্থাৎ বাস্তবে যে পরিস্থিতি আছে সেটাকে তারা মেনে নিয়েছে এবং সে মেনে নেওয়ার ক্ষেত্রে যে প্রশ্নটা আপনি বলছেন, অন্যরাও বলছে যে তারা ভারতের অবস্থানটাকেই গ্রহণ করলেন কি। হ্যাঁ, যুক্তরাষ্ট্র বলছে যে তারা সরাসরি বাংলাদেশকে দেখে, সেটাও আমরা লক্ষ্য করেছিলাম যে আসলে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সেটাই করছিল। কিন্তু বাস্তবতার বিবেচনায় তাদের কাছে যেহেতু এই অঞ্চলে ভারতের গুরুত্ব অনেক বেশি, সেহেতু ভারত যে অবস্থানটা নিয়েছে সেই অবস্থান থেকে খুব ব্যতিক্রমী অবস্থান তারা আসলে নিতে চাননি। তাতে করে ভারতের চোখ দিয়ে বাংলাদেশ দেখা হলো নাকি বাংলাদেশকে দেখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার বাস্তব জাতীয় স্বার্থকে বিবেচনা করলো, সেটাও আপনাকে মনে রাখতে হবে। আমার কাছে মনে হয়েছে যে আসলে ভারতের অবস্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থানের অ্যালাইনমেন্টটা হয়েছে এই কারণে যে যুক্তরাষ্ট্র মনে করছে যে এটা তার জাতীয় স্বার্থের অনুকূল। এই মুহূর্তে যদি বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করা হয়, যদিও মানে তাহলে যেটা হবে যে বাংলাদেশের অবস্থানগত পরিবর্তন ঘটে আরো বেশি চীনপন্থী হতে পারে। এটা ভারতীয়দের যুক্তি এবং এটা আমি ঠিক গ্রহণ করি না, কিন্তু এইটা সম্ভবত ওয়াশিংটনে এই ধরনের একটা ধারণা তৈরি করা হয়েছে এবং এটা গ্রহণযোগ্যতা পেয়েছে। এই পরিস্থিতির মধ্যেই আসলে আমরা যুক্তরাষ্ট্রের অবস্থানটা দেখতে পাই। কিন্তু এখানে যে কথা কিন্তু আপনি আপনি বলেন এবং অন্য অনেকেই বলে যে 14 সাল থেকে বা তারও আগ থেকে যখন ভারতের প্রভাব বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে, তখনই আসলে চীনের ইনফ্লুয়েন্সটাও ইনক্রিজ করছে একই সময়। এবং নির্বাচনের পরে যেটা বলছিলেন যে ভারতীয়রা যেটা বুঝিয়েছে অন্যদেরকে, কিন্তু এটা লক্ষণীয় যে নির্বাচনের পরেও আসলে চীনের প্রভাবই বিস্তৃত হচ্ছে এবং সেটা সাধারণভাবে যারা একটা সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিল তাদেরও অনেকের এখন আমি সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করি, অন্য জায়গায় লক্ষ্য করি, তারাও মনে করেন যে না, চীনই হয়তো, কারণ তাদের এখন প্রধান আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে ভারত, কাজে চীনই সেখানে তাকে একটা সহায়তা দিতে পারে বা সাহায্য করতে পারে, সেটা যুক্তরাষ্ট্র নয়। এরকম একটা পারসেপশন অনেকের মধ্যে তৈরি হচ্ছে সাধারণভাবে। সঙ্গত কারণেই তৈরি হয়েছে। এটা আমি 2020 সাল থেকে বলছিলাম। আপনার হয়তো মনে থাকবে আটলান্টিক কাউন্সিলের একটা লেখা আমি লিখেছিলাম 2020 সালে যে আসলে বাংলাদেশের দিকে আমাদের নজর দেওয়া দরকার। কি কারণে? সেটা হচ্ছে ওইখানে ভারত এবং চীনের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। নির্বাচনের পরবর্তী সময়ে আমি যে কথাগুলো বলার চেষ্টা করেছি গত জানুয়ারি মাস থেকে, সেটা হচ্ছে এই অবস্থানের কারণে, যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কারণে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে ভারত এবং চীনের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্ক তো আছেই, সেটা অব্যাহত থাকবে। কিন্তু আপনি যেটা উল্লেখ করেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ।
সেটা হচ্ছে যে দেখুন ২০০৯ সাল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ঘনিষ্ঠতা অত্যন্ত গভীর হয়েছে। এটা রাজনৈতিক কারণে হয়েছে, সেটা আমরা সকলেই জানি। এবং সেই সময়টাতেই আসলে চীনের প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ বিআরআইতে যুক্ত হয়েছে ২০১৬ সালে, ২০১৪ সালের নির্বাচনের পরে। খেয়াল করে দেখুন ২০১৪ সালের নির্বাচন করার ক্ষেত্রে ভারতের যে ভূমিকা ছিল সেটা শুধুমাত্র সুজাতা সিং এর মানে সফরে তো যথেষ্ট, এমনকি ক্ষমতাসীন দলের নেতা নেত্রীরা স্বীকারও করেছেন, স্পষ্টভাবেই স্বীকার করেছেন। এবং আমার যতদূর মনে পড়ে যে এখনকার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও সেটা বলেছেন। এই মেয়াদেই তিনি কথাটা বলেছেন। তো এখন ভারত চীনের এই প্রভাবকে মোকাবেলা করতে পারবে কিনা বাংলাদেশে, সে বিষয়ে আমার সংশয় আছে। ভারতের সঙ্গে যে রাজনৈতিক নির্ভরতা এই ক্ষমতাসীনদের তৈরি হয়েছে সেটা যথেষ্ট কিনা যে চীনের প্রভাবকে মোকাবেলা করার ক্ষেত্রে, বিশেষত অর্থনৈতিক কারণে, যেটাকে আমরা সফট পাওয়ার বলি, সফট পাওয়ারের দিক থেকে চীন অনেক বেশি এগিয়ে আছে। এইটা একটা গুরুত্বপূর্ণ বিবেচনার দিক আর কি। ফলে আমার যেটা মনে হয়েছে, পুরনো প্রসঙ্গে যদি ফিরে যায়, যে যুক্তরাষ্ট্র এখন যে অবস্থানটা নিচ্ছে এটা দুটো দিক। এক নম্বর হচ্ছে এঙ্গেজমেন্টের পলিসি। আমি নিজে খুব একটা এঙ্গেজমেন্টের ক্ষেত্রে এঙ্গেজমেন্টের পলিসির সমর্থক নই। আমি মনে করি না যে এঙ্গেজমেন্টের একেবারে ডিসএঙ্গেজ হবে, তাও আমি বুঝছি না, কিন্তু এঙ্গেজমেন্টের ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য দেওয়া হবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে সেটা এই ভ্যালুজ বেসড বা মূল্যবোধ কেন্দ্রিক পররাষ্ট্রনীতি অনুসরণ করতে গিয়ে যে ধরনের কৌশল গ্রহণ করা উচিত ছিল, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কৌশলের ক্ষেত্রে একটা বড় রকমের দুর্বলতা থেকে গেছে। সবশেষে যে কথাটা বলি আমি, কিন্তু সেটা হচ্ছে অনেকেই বলেন যে যুক্তরাষ্ট্র অনেক কিছু করেছে। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন রকম কথা বলা হয়েছে, চাপ দেওয়া হয়েছে। অন্তত ৮-১০ জন লোক এক বছরে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বাংলাদেশে গেছেন, তারা জোর দিয়ে বলেছেন। কিন্তু কার্যকরভাবে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দ্বিধা কিন্তু আমরা সবসময় লক্ষ্য করেছি। তারা বলছেন বটে, বলেছেন, এক অর্থে চাপও দিয়েছেন, কিন্তু খুব কার্যকর পদক্ষেপ কি গ্রহণ করেছিল যুক্তরাষ্ট্রে? ভিসা নীতি। আপনার এই অনুষ্ঠানেও আমি বলেছি, অন্যত্রও বলেছি ভিসা নীতির পর থেকে, যে শুধুমাত্র একটা ভিসা নীতি দিয়ে একটি দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন জন্য সরকারকে রাজি করানো যাবে, এটা আমার কখনোই মনে হয়নি। আমি আশা করি, অনুমান করি ওয়াশিংটনের লোকজন আসলে সেটা বুঝতে পেরেছেন, জেনেই তারা ভেবেছেন, আশা করেছেন। ফলে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে দ্বিমাত্রিকতা থাকবে, এমনিতেই তো বহুমাত্রিক, বিভিন্ন রকম সিকিউরিটি কোঅপারেশন আছে, ইকোনমিক কোঅপারেশন আছে এক ধরনের, তারপরে ধরেন পলিটিক্যাল লেভেলেও এক ধরনের যোগাযোগ আছে। সিকিউরিটি কোঅপারেশনের মধ্যে ধরেন কাউন্টার টেরোরিজমের একটা বড় রকমের ভূমিকা পালন করে এসছে অন্তত পক্ষে গত বছরগুলোতে। তো এই মাত্রাগুলো কিন্তু একটা এক ধরনের টানাপোড়েন যে একেবারে শেষ হয়ে যাবে তাও নয়, কিন্তু আগের মতো সেই জায়গায় যাবে না। কেন যাবে না সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের এখনকার অবস্থানগত কারণে। তারপরে ধরুন নির্বাচনের পরে কি হবে, এখন থেকে নভেম্বর নির্বাচনের পরে কি হবে, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরে, সেটা আসলে আমাদের বিবেচনা রাখা দরকার। যে আমি আসবো আবার আপনার কাছে, যেটি প্রফেসর রিয়াজ বলছিলেন যে ভিসা পলিসি, এবং আমরা যুক্তরাষ্ট্রের অনেক দেশেই দেখেছি যে তারা ভিসা পলিসি দিয়ে একটা সময় গিয়ে বাংলাদেশে তারা অ্যানাউন্সও করেছে যে আমরা কার্যকর করতে শুরু করেছি, কিন্তু অন্যান্য দেশে সর্বশেষ নিকারাগুয়াতে আমরা দেখি তারা বলেছে যে আমরা এতজনকে ভিসা নীতির আওতায় এনেছি এবং তারা কোন কোন পেশা সেটাও বলেছে, কিন্তু বাংলাদেশে সেটা কিন্তু তারা একদমই বলেন। এবং যে কারণে সরকারের একজন অ্যাডভাইজার বলছেন যে ভিসা নীতি এখন আর কার্যকর নেই বলে তিনি মনে করেন, আর কার্যকর করলে সেটা বিরোধী দলের উপরে করতে হবে। র্যাব ইস্যুতেও আমরা দেখেছি যে সরকারের ভাষ্য পরে স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য আমরা শুনলাম যে এই যে র্যাবের উপরে স্যাংশন তুলে নেওয়া না নেওয়া। সো আপনি সামগ্রিকভাবে এই সফর এবং এই যে এনগেজমেন্টের কথা বলছে, কতটা মানে যে সম্পর্কের জালে জড়িয়ে পড়েছে বাংলাদেশ চীনের সঙ্গে এবং ভারতের সঙ্গে, সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কতখানি সম্ভব হবে? কেননা যদিও যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে এক ধরনের মৈত্রী আছে চায়নাকে কন্টেইন করবার জন্যে, কিন্তু আমরা নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্য করেছি যে চীন এবং ভারত আবার কিন্তু এক ধরনের মৈত্রীর জালে আবদ্ধ, যেখানে তারা চায় না কোনো অবস্থাতেই কোনো ফুটপ্রিন্টস আমেরিকার বা পশ্চিমাদের। সো এটা একটু বুঝতেছে। এবং প্রফেসর রিয়াজ যদিও বলছিলেন যে নভেম্বরের নির্বাচন পর্যন্ত ভারতের নির্বাচনের পরিস্থিতিতে কোনো রকমের মেরুকরণের বিষয় আপনি দেখেন কি না? আমরা ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রায়শই আমি সাম্প্রতিককালে যেখানে শুনি, প্রতিটা ফোরামই তার বক্তব্যের মধ্যে যুক্তরাষ্ট্রকে এক ধরনের খোঁচা দেওয়ার প্রবণতা লক্ষ্য করি। সাম্প্রতিক কালে এই যে মিস্টার পুটিনের যে সফর চীনে,
এবং চীন রাশিয়ার মধ্যে যে মৈত্রী এবং ভারতের সঙ্গে দীর্ঘকালের যে ঐতিহাসিক সম্পর্ক রাশিয়ার, এতে করে এই তিন দেশের মধ্যে এক ধরনের অ্যান্টাই ওয়েস্ট একটা কিছু গড়ে উঠবার কোনো সম্ভাবনা বা আশঙ্কা যেভাবেই বলেন কেন দেখেন কি না আপনি? সব মিলিয়ে একটু বুঝতে চাই আসলে যে যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশে তার যেটুকু অনেকেই মনে করেন যে গত 2 বছরে আগের চাইতে বাংলাদেশের মানুষের মধ্যে তার যে ইমেজটা ছিল অনেক বেড়েছে এবং সেটা আবার আস্তে আস্তে কমতে শুরু করেছে। সরকার পক্ষ বুঝেছে যে তার আসলে কোনো শক্তি নেই, কারণ এটা এখন পর্যন্ত তাদের কাছে তাদের কথাবার্তা এটা মনে হয়। আর বিরোধীরাও দেখেছে যে আসলে তো তারা বলেছে কিন্তু কিছু করেনি, অ্যাকশানে কিছুই নাই। প্রথমত আমি আলী রিয়াজ ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে ভিসা নীতি দিয়ে আসলে এত বড় একটা রাজনৈতিক পরিবর্তন, যেটাতে এত বেশি মানুষের এত ভয়ঙ্কর স্বার্থ আছে, তারা শুধু এই ভিসা নীতির কারণে পিছিয়ে যাবে বা পথ পরিবর্তন করবে, এটা প্রত্যাশা করা ঠিক না। তবে আপনি যেটা বলেছেন সেটার একটা ভিত্তি আছে যে আসলে ভিসা নীতি অন্যান্য দেশের ক্ষেত্রে যেটুকু অন্ততপক্ষে পাবলিসাইজ করেছে সেটুকু বাংলাদেশের ক্ষেত্রে করেনি। এমনিতে ভিসা নীতি কিন্তু ইন্ডিভিজুয়ালি পাবলিসাইজ করার কথাও না। নামটা জানাবেন, কিন্তু আমরা যেই ট্রেন্ডটা লক্ষ্য করেছি সংখ্যাটা এবং পেশাগুলো তারা একটা বলে সেটা উল্লেখ করা হয়নি। এটা একটা কথা বটে, এটা হতে পারে। একটা জিনিস আমার যেটা মনে হয়েছে, এটা অনেকটা রিয়াজ ভাই যেরকম বলে ওই রকমই, সেটা হলো যে ভারত এর যে শক্ত অবস্থা স্পষ্ট হয়েছে 2+2 পরে, মার্কিন যুক্তরাষ্ট্র তো স্বাভাবিকভাবে তাদের স্বার্থ বিবেচনা করেই পলিসি নির্ধারণ করবে। আমার মনে হয় তারা হিসাব করেছে যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে ভারতের সাথে একটা সংঘাতময় সম্পর্কে যাওয়া, কারণ সে ভারতের পক্ষ থেকে অনেকটা কিন্তু অ্যাপ্রোচটা সেরকম ছিল, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কথা শুনতে রাজি ছিল না এই ব্যাপারে স্পষ্টতই। সংঘাতময় সম্পর্কে যাওয়া সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থের অনুকূল মনে করেনি, সার্বিক স্বার্থ বৈশ্বিক পর্যায়ে যেটা আছে। এখন এখানেই এসে যায় যে আসলে চীন, ভারত ইত্যাদি, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়াও এসে গেছে। এটা বোধহয় একটু স্পেকুলেটিভ হয়ে যাবে যদি আমরা মনে করি যে রাশিয়ান পুতিন চীন সফরে গেছেন বলে এবং রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছে, বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক। কতগুলো তো বিষয় আছে, যেমন রাশিয়ার উপরে স্যাংশন দেওয়ার পরে আমরা দেখেছি ভারত সেখান থেকে তেল এনেছে, সেখানে কিন্তু আবার খানিকটা ইরানের উপরে স্যাংশন দেওয়ার সত্ত্বেও এখন একটা যুক্তরাষ্ট্রের টেনশন। এখানে আমি খানিকটা ব্রিঙ্কম্যানশিপ খানিকটা দেখতে পাই যে ভারত টেস্ট করে দেখেছে বাংলাদেশের ক্ষেত্রে যে মার্কিন যুক্তরাষ্ট্র রিলেন্ট করে, ভারতকে অ্যাবান্ডন করতে রাজি না। কাজে আমার মনে হয় এটা তাদেরকে সাহসও জুগিয়েছে, কারণ তারা এর আগেই কিন্তু রাশিয়া থেকে তেল কিনছে এবং সেই প্রেক্ষিতেই তারই একটা এক্সটেনশন আমরা হয়তো এটা দেখতে পাই। কিন্তু এখনও আমার পক্ষে এটা চিন্তা করা বেশ কঠিন বলে মনে হয় যে একেবারে রাশিয়া খুব ভালো অবস্থায় আছে, রাশিয়ার সাথে চীনের সম্পর্ক খুবই ভালো, আবার ভারতের সম্পর্ক খুবই ভালো, কিন্তু আমি মনে করি না যে এর ফলে রাশিয়া চীন ভারত একটা অ্যাক্সিস দাঁড়িয়ে যাবে, এটা এতটা অবস্থায় বোধহয় পৌঁছবে না। কারণ ভারতের আলটিমেট যেটা চিন্তা হবে বলে আমার মনে হয় সেটা হলো যে চীন কতটা ফুটপ্রিন্ট রাখতে পারবে বা কতটা দখল নিতে পারবে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের, এবং যদি এ ধরনের একটা ত্রৈদেশীয় সম্পর্ক দাঁড়ায় তাহলে চীনের যেরকম একটা অ্যাগ্রেসিভ ভাব আছে এখন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, তারা অবশ্যই চাইবে, এবং তারা ইতিমধ্যে অনেকখানি এগিয়েছে মিয়ানমারের মাধ্যমে। একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, দুই পক্ষের সিভিল ওয়ার চলছে খুব বাজেভাবে বার্মাতে, কিন্তু চীন দুই পক্ষের সাথেই কিন্তু সম্পর্ক ভালো আছে, এবং যে দুটো পাইপলাইন আছে বিভিন্ন এলাকার মধ্যে দিয়ে গেছে, বিভিন্ন ধরনের ইনসার্জেন্সি সেখানে চলছে, কেউ কিন্তু টাচ করে না এই পাইপলাইন দুটোকে, চীনের স্বার্থ যেটাতে আছে। তার মানে চীন এক হিসাবে বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু, এবং সিভিল ওয়ার হোক আর যাই হোক তাদের এই ফুটপ্রিন্ট নষ্ট হবে না, বরং এটা আরও শক্তিশালী হতে থাকবে। ভারতকে অবশ্যই এই জিনিসটাকে বিবেচনায় নিতে হবে। সমস্যাটা আমি বাংলাদেশের পক্ষ থেকে যেটা সামনে দেখতে পাচ্ছি সেটা হলো যে একটা ব্যালেন্স সৃষ্টি করা এই তিন দেশের সম্পর্কের মাঝে, বিশেষ করে চীন বাংলাদেশ এবং ভারত বাংলাদেশ।
দেখুন, চীনের রাষ্ট্রদূত কিন্তু বলেছিলেন যে নির্বাচনের পরেই তিস্তা প্রজেক্টের কাজ শুরু হবে। নির্বাচনের পরে 3 মাসে কিন্তু কোনো ধরনের কোনো অগ্রগতি ওদিকে নাই, বরং এখন এসে তো বলে গেলেন যে ভারত এটাতে অর্থায়ন করতে চায়। এটা খুবই একটা অদ্ভুত ব্যাপার। সমস্যাটা ভারতের সৃষ্টি। ভারত কোনো পানি আসতে দিচ্ছে না বলেই আমাদের এখানে কিছু একটা ব্যবস্থা দরকার, কিছু পানি যাতে আমরা স্টোর করতে পারি, সেটা আবার ভারত বলছে তারা ফাইন্যান্সিয়ালি। এবং আমাদের দিক থেকে বলা হয়নি যে তোমরা তো পানি দেওয়ার ব্যবস্থা করো, সেই চুক্তি। আমরা একটা সত্যি কথা বলি, ভারতের কোনো ব্যাপারেই আর এখন আমরা যে জোর দিয়ে বলি না, এটা তো স্পষ্ট। আপনার এই যে সর্বশেষ যে বর্ডার কিলিং হলো, আগে তো কিছু প্রোটেস্ট হতো, আজকাল কিন্তু একজন রাজনীতিবিদ একটি শব্দ উচ্চারণ করেন না এটা নিয়ে। এই যে 2 ছেলেকে মেরে, এবং যেটা আপনি বলছেন যে স্বর্ণযুগে আমরা বলি না এটা নিয়ে। তার মানে ভারতের সম্পর্কের স্বর্ণযুগে না, মানে ভারতের জন্য এম্বারাসিং হতে পারে এরকম কোনো কিছু না বলারই কোথাও একটা পলিসি আমরা নিয়েছি। সেটা বিভিন্ন কারণ থাকতে পারে, সেটা বিবেচনায় আমরা না গেলাম। তাহলে এখন দেখুন, ভারতের যে 3টা লাইন অফ ক্রেডিট আছে $7 বিলিয়ন, প্রথমটা কিন্তু অনেক পুরনো, সেটা মনমোহন সিং এর আমলে $2 বিলিয়ন, সেটাই এখন কিন্তু ডিসবার্সমেন্ট শেষ হয়নি। পরের এগুলির ডিসবার্সমেন্টের পরিমাণ অত্যন্ত কম। এখন এই যে ভারত একটা কথা এসে রেখে গেল, ভারতের মুখ থেকে না কিন্তু আমাদের মুখ থেকে বেরিয়েছে, তারা বলেছে এটা যে তিস্তায় অর্থায়ন করবে। তার মানে কি এই প্রকল্পটা মাঠে মারা যাবে? কারণ ওই স্পিডে যদি এগোয় তাহলে তো আগামী 10 বছরেও এটার কোনো কিছু হবে না। হোয়ারেজ চীনের সাথে যদি এটা নিয়ে একটা চুক্তি হতো, চীন যেরকম আগ্রহী ছিল, সেটাতে ভারতের আপত্তির কারণ আছে, আমরা জানি সেটা আছে। তাহলে কিন্তু আমরা 2-3 বছরের মধ্যে সেটা ফলাফল দেখতে পেতাম যে আসলে কিছু পানি স্টোরেজ করা যাচ্ছে, এবং আমাদের এই এলাকাতে যে তীব্র পানির সংকট দেখা দেয় শুকনো মৌসুমে, সেটা এবার একটু কম, কারণ গরম বেশি হওয়ার কারণে বরফ গলেছে, পানি একটু এসেছে তিস্তাতে, কিন্তু নর্মাল বছরে কিন্তু এটুকু পানিও আসে না। যাই হোক, তো আমি মনে করি যে চূড়ান্ত বিষয়টা দেখা দেবে এখানে, যে কিভাবে বাংলাদেশ এই দুটোর মধ্যে ব্যালেন্স করবে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে বাইরে রাখলেও যদি রাখেন যে ঠিক আছে, তারা দেখা যাচ্ছে যে তারা তেমন কিছু করতে পারবে না, কিন্তু এখানে সমস্যাটা আরো হবে এই কারণে যে চীনের কাছে আমরা ঋণ চেয়েছি, কারণ আমাদের তো রিজার্ভের অবস্থা খুবই খারাপ। চীন যদি ইউয়ানে ঋণ দেয়, সেটা কিন্তু আমাদের কাজ করবে এই কারণে যে আমাদের তো $14 বিলিয়ন ডেফিসিট আছে চীনের সাথে। সেই টাকাটা যদি আমরা দিতে পারি চীনা মুদ্রায়, তাহলে তো আমাদের ডলারের উপর চাপ একটু কমে। এটা আমাদের জন্য কিন্তু সাময়িকভাবে, পরে তো ডলার দিয়েই শোধ করতে হবে ওই ঋণ, কারণ আমাদের তো ইউয়ান নাই। কিন্তু অন্তত সাময়িক একটা স্বস্তির কারণ হতে পারতো, কিন্তু সেটা ভারত বা আমেরিকা কেউই পছন্দ করার কথা না কিন্তু এটা। তো কাজে এই সব দিক বিবেচনা আমি মনে করি যে সামনে বরং মার্কিন যুক্তরাষ্ট্র যতটা না চ্যালেঞ্জ তো আছেই, কারণ বলা হয়েছিল যে বোধহয় র্যাবের উপর নিষেধাজ্ঞা উঠবে, এটা পরিষ্কার হয়ে গেছে র্যাবের উপর নিষেধাজ্ঞা উঠছে না ইতিমধ্যে। এবং সর্বশেষ র্যাবের হেফাজত একজনের মৃত্যু, যেটা নিয়ে মানে আবার একজন, হ্যাঁ, অনেকদিন পরে, কিন্তু এটা অনেকদিন পরে। তারপরে আমরা ধরি যে যেহেতু আগের চেয়ে অনেক কমে আসছে অভিযোগ, এবং তাদের যেহেতু রিফর্মড হয়েছে চাপেই, কাজে এটা হতে পারতো, কিন্তু এর মধ্যে আরো বিষয় আছে উত্থাপিত হয়েছে যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলির বিচার করা হয়েছে কিনা, সেটা তো বিচার করার কোনো প্রশ্ন আমার মনে হয় না ওঠে। কাজেই এই সমস্যাটা থেকেই যাচ্ছে। ঠিক আছে, ভিসা নীতি প্রযোজ্য হচ্ছে না, কিন্তু বাকি সব সমস্যা কিন্তু দূর হয়ে যায়নি। এবং যদিও শক্তভাবে উচ্চারিত হয় না মানবাধিকার অথবা গণতন্ত্র ইত্যাদি ইস্যু, কিন্তু সর্বশেষ রিপোর্টেও কিন্তু মানবাধিকার নিয়ে সমস্যা যেটা, সেটা কিন্তু উল্লেখিত হয়েছে, এবং আগামীতেও সেটা হবে, যদি আমরা আমাদের নিজেদের স্বার্থেই, আমাদের জনগণের স্বার্থেই তো আমাদের এটা করা উচিত। আমি পরের ধাপে এসে আপনার কাছ থেকে এটা শুনতে চাইব যে যুক্তরাষ্ট্রের আসলে বাংলাদেশকে কতটুকু দরকার, বা যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশকে কতটুকু বিবেচনায় রাখতে চায়, এই ভূ রাজনীতির বিবেচনা, আঞ্চলিক রাজনীতির বিবেচনায়। প্রফেসর আলী রিয়াজ, আমরা তিস্তার প্রসঙ্গটা আসলে বিনয় কোয়াত্রার সফরের প্রেক্ষিতে, ঋণের প্রসঙ্গ যেটা নিয়ে আপনি নিজে লিখেছেন যে $5 বিলিয়ন চীনের কাছ থেকে ঋণ চাওয়া। সো এই জায়গায় যেটি মিস্টার তাওহিদ হোসেন মনে করছেন যে এই ব্যালেন্সটা আমেরিকাকে পাশে রেখেই যদি আমরা বিবেচনা না নিই, এটাও হয়তো একটা কঠিন কাজ হয়ে দাঁড়াবে আগামী দিনগুলোতে। আপনি কি দেখেন? আর ওই প্রশ্নেরও যদি আপনি উত্তর দিতে চান যে যুক্তরাষ্ট্র আসলে তার কাছে বাংলাদেশ কতখানি গুরুত্বপূর্ণ, সে কি এইভাবেই দেখবে, নাকি তার জিলুর এই যে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েও ভারত, বাংলাদেশ,
প্রশ্নের কথা আপনি বলছেন, তার আগে আপনি কতগুলি প্রসঙ্গ তুলেছেন সেগুলি দিকে একটু মনোযোগ দেওয়া দরকার। যেমন প্রথম হচ্ছে যে ভারত চীন সম্পর্ক। ভারতের সাথে চীনের বাণিজ্যিক সম্পর্ক কিন্তু খুব ভালো, খুবই ভালো। এবং ভারত একদিকে যে চীনের মোকাবেলা করার কথা বলছে এই অঞ্চলে, সেটা বলছে তার মানে ভূরাজনৈতিক কৌশলগত কারণে সে বলছে, এবং সেই জায়গায় সে যে খুব সফল হচ্ছে তা কিন্তু নয়। আপনি যদি মালদ্বীপের কথা বলেন কিংবা এমনকি নেপালের ক্ষেত্রেও বলেন, আপনি যা দেখবেন ভারতের সাথে কোনো অবস্থাতেই প্রতিবেশীদের যেহেতু সম্পর্ক মানে মোটেই ভালো নেই, সেহেতু চীনের এই অবস্থানটাকে কেবলমাত্র চীনের মানে অ্যাগ্রেসিভ ফরেন পলিসি বলে বিবেচনা করে লিখতে হবে না, ভারতের আচরণটাও লিখতে হবে। এবং ভারত সেক্ষেত্রে যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে যে, আমার কাছে যেটা মনে হচ্ছে ভারতের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যে এই অঞ্চলে তারা যদি আসলে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতায় যায় তাহলে তারা বরঞ্চ চীনের সঙ্গেই যাবে। তারা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বকে এর বাইরেই রাখতে চাচ্ছে, তার ব্যাকইয়ার্ডে আসলে সে পশ্চিমা বিশ্বকে দেখতে চায়। যে কারণে ভারত এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে আপনি উল্লেখ করছিলেন সাম্প্রতিককালে জয়শঙ্করের কথাবার্তা, সেগুলোর কারণটা কি? সেটার কারণটা হচ্ছে এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যেই সম্পর্ক, সেটা ভিত্তিটা কি? এটা কি আসলে এতদিন বলা হতো যে এটার ভিত্তি হচ্ছে গণতন্ত্র, মূল্যবোধ, মানবাধিকার, এগুলো প্রত্যেকটা আসলে চূর্ণ হয়ে গেছে। ভারতের সাথে এখন এমন সম্পর্ক নয় যুক্তরাষ্ট্রে এগুলিকে আপনি মানে ইডিওলজি বা ভ্যালুজ বেসড বলতে পারেন। ভারতের এখনকার ব্যবস্থাটাকে একেবারে গণতান্ত্রিক বলাও প্রায় প্রশ্নের মুখোমুখি। তো সেই জায়গায় ভারত কি চায়? ভারত চায় যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যতটা সুবিধা সে আদায় করতে হবে, এবং সেই চেষ্টাটা তারা করে দিচ্ছে, অনেকদিন ধরে করছে এবং সফল হচ্ছে। তো এই এই বিবেচনা থেকেই আসলে যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্র নীতি গ্রহণ করছে যে ভারতকে তার মানে জায়গায় রেখেই আমাকে অগ্রসর হতে হবে এই অঞ্চলে। কতদূর যাবে তার একটা টেস্ট কেস আমরা দেখলাম বাংলাদেশের ক্ষেত্রে, খুব বেশি দূর গেল না যুক্তরাষ্ট্র, একটা পর্যায়ে এসে সিদ্ধান্ত নিল যে এর বেশি তারা যাবে না। এখন এই পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে ভবিষ্যতে বাংলাদেশের জন্য যেটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা কিন্তু কেবলমাত্র এই ত্রিপাক্ষিক ব্যালেন্স করা নয়। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে তার ইকোনমি আপলোড রাখা, বাংলাদেশের অর্থনীতিটা, যেটা তৈরি বলছেন যে চীনা মুদ্রায় টাকা নিয়ে করবেনটা কি? আপাতত ব্যান্ড এইডের ব্যবস্থা করতে পারবেন, পরে তো আর এই সংকট থেকে বেরোতে পারবেন, তাই না? তো সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ফলে ভবিষ্যতে চীন ভারতের সংকট মানে প্রতিদ্বন্দ্বিতা, এটা ভবিষ্যতের বিষয় নয়, এটা প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে এই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এবং এই জায়গায় একটা বড় জিনিস হচ্ছে মিয়ানমারের প্রশ্ন, যে মিয়ানমার পরিস্থিতি খানিকটা প্রভাব বিস্তার করবে। ধরুন আরাকান এলাকায় আরাকান আর্মি এবং অন্যান্য ইনসার্জেন্টরা যদি আরো বেশি সাফল্য অর্জন করে, যেটা ভারতের জন্য চ্যালেঞ্জ হবে। তহিদ ভাই যেটা উল্লেখ করেছেন যে চীনের স্বার্থ কিন্তু সংরক্ষিত হচ্ছে মিয়ানমার, ভারতের স্বার্থ সংরক্ষিত হচ্ছে না। তারপরে ভারত এবং চীন একই জায়গায় আছে, কারণটা কি? ভারত চাচ্ছে এর মধ্যেও তার স্বার্থটা যাতে সংরক্ষিত হয়। তো ভারত সেই চেষ্টা বাংলাদেশের ক্ষেত্রে করবে রাজনৈতিকভাবে। তিস্তা প্রকল্পে বাংলাদেশে ভারতের অর্থ দেওয়ার প্রতিশ্রুতির যে কথা বাংলাদেশ বলছে, ভারত বলছে, বাংলাদেশ বলছে, সেটা আসলে চীনের সাথে দর কষাকষির জন্য করা হচ্ছে, নাকি যে ভারতের সঙ্গে রাজনৈতিকভাবে তার সখ্য আছে সেটা প্রমাণ করার জন্য বলা হচ্ছে? এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে আর কি। এবং এই টেনশনগুলো বাংলাদেশের জন্য মানে এটা কোনো ব্যালেন্সিং অ্যাক্ট নয় আসলে, এটা আসলে এক ধরনের হেজিং হচ্ছে। এবং এই টেনশনের পরিণতি হচ্ছে যে আপনি সুস্পষ্টভাবে কোনো অবস্থান নিচ্ছেন না, তার একটা অর্থনৈতিক ইম্প্যাক্টও আছে, আপনি খেয়াল করলে দেখবেন, এবং সেটা বেয়ার করতে হবে সাধারণ জনগণকে। যে শেষ প্রশ্ন যেটা করেছিলেন আপনি, আরেকটা প্রশ্ন করেছিলেন যেটা মিস্টার তাওহিদ হোসেনকে আমি করলাম, যে যুক্তরাষ্ট্রের আসলে বাংলাদেশকে হ্যাঁ সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কতটা দরকার আছে কিনা। মানে অনেকেই গত 1-1.5 বছরের তৎপরতা দেখে মনে করেছিল যে তারা হয়তো আলাদাভাবে বাংলাদেশকে বিবেচনা করতে চেয়েছে নানা কারণে এই অঞ্চলের বিবেচনা থেকে, কিন্তু সর্বশেষ তাদের লক্ষণ দেখে সেটা এখন আর অনেকেই ভাবতে চান না। তো আমি একটু বুঝতে চাই আপনাদের দুজনের কাছ থেকে যে কি প্রয়োজন তার বাংলাদেশ, আদৌ প্রয়োজন আছে কি না। বাংলাদেশকে প্রয়োজন আছে, তার দুটো কারণে তার প্রয়োজন আছে। একটা হচ্ছে ব্যাপক মানে বড় আকারের ভূরাজনৈতিক বিবেচনা, যেটার সঙ্গে বঙ্গোপসাগর এবং ইন্দো প্যাসিফিকের সম্পর্ক আছে।
বাংলাদেশ থাকলে যুক্তরাষ্ট্রের জন্য সহজতর হয়, এই অঞ্চলে তার একটা ফুটপ্রিন্ট থাকে, অন্তত এক ধরনের যোগাযোগ থাকে, এবং যুক্তরাষ্ট্র সেটা চেষ্টা করেছে। এখন সম্ভবত তারা ধরে নিচ্ছেন যে ভারতের মাধ্যমে সেটা করা যাবে না, ভারত যেহেতু বাংলাদেশের উপর ধরনের প্রভাব রাখবে তাতেই যথেষ্ট হবে। এইটা আগেও বিবেচনা ছিল, এখন তারা সেই বিবেচনায় ফিরে গেছেন কিনা সেটা আরেকটু সময় নিলে দেখা যাবে, তবে লক্ষণগুলো তাই। আরেকটা কারণে বাংলাদেশের প্রয়োজন, যে কারণে আমি মিয়ানমারের প্রশ্নটা তুললাম। মিয়ানমারে আপনি খেয়াল করে দেখুন যে মিয়ানমারেও কিন্তু অক্টোবর মাসেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে, একটা বড় রকমের নাটকীয় পরিবর্তন গত বছরের অক্টোবরে ঘটেছে, যেই পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে গভীর উৎসাহ প্রদর্শন করেছে। তারপরে যখন মিয়ানমার পরিস্থিতি আনফোল্ড করতে শুরু করে, ইনসার্জেন্ট গ্রুপগুলো শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু তারা আবার চীনের সঙ্গে এক ধরনের সমঝোতার মধ্যে গেছে, যেটা তৈরি ভাই উল্লেখ করেছেন যে মিয়ানমারে চীনের ইন্টারেস্টগুলো আসলে প্রোটেক্টেড হয়, ইনসার্জেন্টরা সেগুলো আরাকান আর্মি চীনের কোনো রকম স্বার্থের বিরুদ্ধে কিছু করেনি, ভারতের স্বার্থ রক্ষা করবে এমন প্রতিশ্রুতিও দেয়নি তারা। চীনের ক্ষেত্রে কিন্তু তারা দিয়েছে যে আপনি চীনের স্বার্থ তারা রক্ষা করবে, চীনের বাণিজ্যিক স্বার্থ। এই পরিস্থিতির পরিবর্তন বাংলাদেশকে প্রয়োজন, যুক্তরাষ্ট্রের প্রয়োজনের ক্ষেত্রে মিয়ানমারের একটা গুরুত্ব আছে। আর এই শুধুমাত্র চীনকে মোকাবেলা করার জন্যই বাংলাদেশকে প্রয়োজন তা নয়, তার বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন এই অঞ্চলে তার উপস্থিতি রাখার জন্য। দক্ষিণ এশিয়ায় কিন্তু যুক্তরাষ্ট্রের যে সমর্থন বা এক ধরনের মানে সিম্প্যাথি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাপারে, সেটার যতটা না কারণ যুক্তরাষ্ট্রের নিজের ভূমিকা, তার চেয়ে বেশি হচ্ছে তার মানে প্রতিপক্ষের ভূমিকা। এবং যেহেতু চীনের এক ধরনের অ্যাগ্রেসিভ পলিসি আছে, সেই জন্য সেটা যারাই কাউন্টার করতে চান তারা আসলে যুক্তরাষ্ট্রকে দেখেন। কিন্তু যুক্তরাষ্ট্রের আরেক বড় রকমের সংকট যেটা থেকে গেছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত পররাষ্ট্রনীতি, যেমন ধরুন মধ্যপ্রাচ্য সংকট, ইসরায়েল প্রশ্ন, এই ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে এই অঞ্চলের দেশগুলির এক ধরনের মত পার্থক্য তৈরি হয়, একমাত্র ভারত ছাড়া। ভারত আবার ইসরায়েলের পক্ষে, এই অর্থে তার সঙ্গে এক ধরনের গ্লোবাল অ্যালাইনমেন্ট যুক্তরাষ্ট্রের তৈরি হয়, অন্ততপক্ষে মোদী সরকারের তৈরি হয়। এইটাও একটা বিবেচনার বিষয় যে কেন যুক্তরাষ্ট্র ভারতের প্রতি এক ধরনের পক্ষপাত দেখায়। তার একটা বিবেচনা হয়তো পিছন দিক থেকে থাকে যে একটা ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন আছে এরকম একটা দেশ দক্ষিণ এশিয়া আছে, পাকিস্তানের সেটা নেই, বাংলাদেশের ক্ষেত্রেও সেটা থাকার কোনো কারণ নেই। অন্যান্য দেশগুলো যে এই প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থানকে একেবারে সহজে গ্রহণ করবে তা নয়, কারণ যুক্তরাষ্ট্রের অবস্থানটা অত্যন্ত আমি অগ্রহণযোগ্য একটা অবস্থান বলে মনে করি, গাজা প্রশ্নে, ইসরায়েল প্রশ্নে, ফিলিস্তিন প্রশ্নে। এই কমপ্লেক্সিটিটা তৈরি হয়েছে, এই কমপ্লেক্সিটির মধ্যেই আসলে যুক্তরাষ্ট্র তার ভূমিকা নির্ধারণ করছে, বাংলাদেশকে তার কোন জায়গায় দরকার এই ইকুয়েশনের মধ্যে দরকার, যে সে এমন একটা সরকার চায় না যে যে আসলে প্রত্যক্ষভাবে তার অন্যান্য পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মোকাবেলা করবে বা তার সঙ্গে এক ধরনের টানাপোড়েনের মধ্যে যাবে। কেন দরকার? আমার মনে হয় কয়েকটা কারণে। সেটা হলো, এক হলো যে অবশ্যই মিয়ানমার ভিসাবি, দুই হলো যে মিয়ানমারে চীনের যে পদাঙ্ক সেটাকে পুরোপুরি রিমুভ করা কোনো অবস্থাতেই সম্ভব না, বাংলাদেশও সম্ভব না, কারণ অর্থনৈতিক ব্যাপার স্যাপার আছে অনেক। বস্তুত বাণিজ্য তো ভারতের সাথে চীনের, ভারতের সম্ভবত $100 বিলিয়ন বেশি ডেফিসিট সম্ভবত দ্বিপাক্ষিক বাণিজ্য, এবং সাম্প্রতিককালে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন ভারতের 1 নম্বর বাণিজ্যিক অংশীদার। এর সত্ত্বেও কিন্তু তাদের যে স্ট্র্যাটেজিক এবং যে অবস্থানগত যে সংঘাত সেটা কিন্তু দূর হবে না। তারা হয়তো সেটা হয়তো 62 সনের পর থেকেই তো তারা সরাসরি যুদ্ধে আর কখনো যায়নি, কিন্তু সংঘাতটা তাই বলে শেষ হয়ে যায়নি। এখন এখানে একটা পয়েন্টে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান একই, সেটা হলো যে এখানে যেন চীনের ইনফ্লুয়েন্স খুব বেশি যেন না বাড়ে, কিছু বাড়বেই বা অন্তত বহাল থাকবে, এটা তারা দুই পক্ষই মনে হয় মেনে নিয়েছে, কারণ তারা কেউই, কিন্তু চীনের বিকল্প কেউই না। চীনের ইনফ্লুয়েন্স তো বাড়ছে ক্রমাগত, পুরো দক্ষিণ এশিয়া জুড়েই বাড়ছে ভারতকে বাদ রাখলে। এই কারণেই বাংলাদেশে যেটা একটু একেবারে বিপরীত চিত্র ছিল সেটা তো এখন বাড়ছে, এবং সেটা চীনের কারণে যতটা মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে তার থেকে বেশি, মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্র ভারতের কারণে, ভারতের কারণে তো বটেই। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যখন
সরাসরি এগিয়ে আসছে না, মানে ভারতের যে অত্যাধিক ইনফ্লুয়েন্স সেটা থেকে বের করার জন্য এগিয়ে আসছে না মার্কিন যুক্তরাষ্ট্র, তখন মানুষের মনে চীনের প্রতি সিম্প্যাথি অটোমেটিক্যালি যাচ্ছে। যদিও অনেক ভাইটাল ইস্যুতে চীন কিন্তু আমাদের জন্য কিছুই করেনি, বিশেষ করে মিয়ানমারের সাথে আমাদের যে সমস্যা সেটা নিয়ে। আরেকটি জিনিস আমার কাছে মনে হয়, যেটা লং টার্মে যেটা আমার মনে হয় সেটা হলো যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে সহ্য করবে একটা সীমা পর্যন্ত। ভারত কোনোদিনই চাইবে না যে ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধান চীন বিরোধী প্রধান শক্তি হয়ে যাক। চীন বিরোধী প্রধান শক্তি থাকতে চাইবে ভারত আমার হিসাবে, এবং তারা চাইবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সেক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করুক। এখন এই একটা বিষয়ে তাদের কখন কতটুকু সংঘাতময় সম্পর্কে যাবে বা অন্তত মনোমালিন্য থাকবে সেটা অনিশ্চিত। কিন্তু পাশাপাশি বাংলাদেশ এর সাথে যদি তাদের সেরকম সম্পর্ক হতো, সেরকম ঘনিষ্ঠ, যদিও বাংলাদেশ অনেক কম গুরুত্বপূর্ণ দেশ ভারতের তুলনায়, সেক্ষেত্রে এই টেনশনে তাদেরকে সাফার করতে হতো না। এটা একটা তাদের টেনশন থেকে যাচ্ছে, কিন্তু এই ভারতের সাথে মিলে চীন বিরোধী একটা অবস্থান তৈরি করার পরেও, যে কারণে তারা আসলে বাংলাদেশকে যে চাচ্ছে বাংলাদেশ বিরাট কোনো ভূমিকা রাখতে পারবে না ইন্দো প্যাসিফিক যে কনস্ট্রাক্ট আছে সেটাতে, তারপরে কিন্তু তারা চাচ্ছে যে আমরা তাদের ইন্দো প্যাসিফিক কনস্ট্রাক্টের সাথে যুক্ত হই, এটা কিন্তু চাচ্ছে। তো কাজে এই সব মিলে আমার যেটা মনে হয় সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদেরকে প্রয়োজন ইন দ্য লং রান। আবার একটা এর মধ্যে সমস্যা যেটা আছে সেটা হলো যে নির্বাচনের কথা যেটা বললেন, নভেম্বরে যে নির্বাচন হবে, এখন ডোনাল্ড ট্রাম্প যদি ফিরে আসেন, উনি বাংলাদেশ কোথায় হয়তো জানবেন না, জানেন না তো এর আগে তো তো যখন তার কোনো উপদেষ্টা তার সাথে বাংলাদেশ নিয়ে কথা বলতে যাবে, হয়তো উনি বলবেন যে ওটা থাকুক, ভারত নিয়ে বলো বা চীন নিয়ে বলো ইত্যাদি ইত্যাদি। এই সমস্যাটা যখন সৃষ্টি হবে তখন কিন্তু সেটা চীন এবং ভারত উভয়ের জন্যই সুবিধাজনক হবে বাংলাদেশের ক্ষেত্রে। প্রফেসর রিয়াজ কি মনে করেন? এবং আমি একটু আপনাদের দুজনের কাছ থেকেই, যেহেতু এই আলোচনাটা এবং বাংলাদেশের ইস্যুতে আলোচনার মধ্যে ভারতের নির্বাচন এবং যুক্তরাষ্ট্রের নির্বাচন আলোচনার মধ্যে আসছে বর্তমান বাস্তবতায়, এই দুটো নির্বাচনকে মানে প্রেডিক্ট করা যাচ্ছে কি অবস্থা? যুক্তরাষ্ট্রের নির্বাচনে এখন পর্যন্ত প্রেডিক্ট করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। যেটা লক্ষ্য করা যাচ্ছে যে মিস্টার ট্রাম্প অনেক ক্ষেত্রেই যে অবস্থানে যে জায়গায় থাকার ছিল তার চেয়ে অনেক বেশি এগিয়ে আছেন। বিশেষ করে যেগুলিকে আমরা সুইং স্টেট বলি, সেগুলিতে 7টার মতো, সেগুলির প্রায় সবগুলোতেই, অন্তত পক্ষে 5টাতে তো অবশ্যই ট্রাম্পের অবস্থান বাইডেনের চেয়ে শক্তিশালী। 2 নম্বর বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মিস্টার ট্রাম্পের সমর্থকরা 1/8, তাদের আসলে নড়চড় হবার কোনো রকম সম্ভাবনা নেই। তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র নির্বাচন কখনোই পররাষ্ট্রনীতি দিয়ে নির্ধারিত হয় না, কিন্তু গাজা প্রশ্নে ইসরায়েলকে সমর্থন করতে গিয়ে বাইডেন প্রশাসন যে অবস্থান নিয়েছে সেটা বিরাট সংখ্যক তরুণদেরকে মানে হতাশাগ্রস্ত করেছে। তারা এটা আশা করেনি, যদিও তারা এখানে সকলেই জানে যে যুক্তরাষ্ট্রের অবস্থানটা তো ইসরায়েলের পক্ষেই থাকবে, কিন্তু এই ধরনের একটা আক্রমণের মুখে গাজায় এই ধরনের নির্বিচার হত্যাকাণ্ডের পরও বাইডেন প্রশাসন যেভাবে ইসরায়েলকে সমর্থন করেছে, সেটা এখানকার তরুণ জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠী, আরব জনগোষ্ঠী এবং ধরুন ইমিগ্রেন্ট কমিউনিটিদের মধ্যে বাইডেনের সমর্থনকে হ্রাস করেছে। তারা ভোটের দিন শেষ পর্যন্ত ভোট দিতে যাবেন কিনা, গেলে কাকে ভোট দেবেন, এই সমস্ত প্রশ্ন থেকে যাচ্ছে। এগুলি এখন পর্যন্ত মানে অনেক বাকি আর কি যুক্তরাষ্ট্রের নির্বাচনের জন্য। কিন্তু বাইডেনের অবস্থান তুলনামূলকভাবে দুর্বল হয়েছে এই পররাষ্ট্রনীতির কারণে। ভারতের ক্ষেত্রে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে নির্বাচনের আগে মিস্টার মোদির এবং বিজেপির বিজয়ের যেরকম মানে আকার অনুমান করা হচ্ছিল, সেই আকার ক্রমাগত নির্বাচন ভোট দেওয়া শুরু হওয়ার পর সেটা কমতে শুরু করেছে এই প্রত্যাশাটা। এবং মিস্টার মোদি ইতিমধ্যেই তার স্বাভাবিক জায়গায় ফিরে গেছেন, অর্থাৎ মুসলিম বিরোধী কথাবার্তার মধ্যে চলে গেছেন। এগুলো আসলে বোঝা যায় যে এক ধরনের জিটারি অবস্থা তৈরি হচ্ছে, এক ধরনের সংশয় সন্দেহ, কোথাও একটা আশঙ্কা তারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে আসলে বেজ ইনস্টিংক্ট ছাড়া হয়তো তারা যে সমস্ত
মানে অর্থনৈতিক সাফল্য ইত্যাদির কথা বলে যেটার কথা ভেবেছিলেন সেটা কাজ করছে না। নির্বাচন শুরু হওয়ার পর তারা বুঝতে পেরেছে এটা খুব টেনশন তৈরি করবে ভারতে। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে এই টেনশনটা থাকবে। ভারতের ক্ষেত্রে মোদী সরকারের আচরণ তো খুব গণতান্ত্রিক নয়, এটা হচ্ছে একটা ইমার্জিং অটোক্রেটিক ইস্যু হচ্ছে। ভারতের ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিংটা খুবই খুবই সহজে দৃষ্ট। তো এই সংকটগুলো মানে এই দুটোর ক্ষেত্রে যেটা আপনারা বলতে পারেন, বাংলাদেশ প্রসঙ্গে যেহেতু কথা বলছি আমরা, ভারতে এই মুহূর্তে মোদী সরকারের পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না। তার অর্থ হচ্ছে যে অব্যাহতভাবেই এই নীতিটা অনুসৃত হবে। এর বদলে অন্য কেউ আসলেও কি হবে? বাংলাদেশ ক্ষেত্রে নতুন নীতি অনুসৃত হবে আসলে আমার তা মনে হয়, কারণ ভারতের স্ট্যাবলিশমেন্টের অবস্থানটা বাংলাদেশকে তারা সিকিউরিটি লেন্স দিয়ে দেখেন এবং তারা মনে করেন যে এটা তাদের জন্য যে কোনো প্রকারেই হোক এখানে একটা তাদের সমর্থক সরকার থাকা খুবই জরুরি। বলে গেলে চলবে না যে আসলে 2014 সালে নির্বাচনের সময়টাতে কারা ক্ষমতায় ছিল। মানে ক্ষমতায় বিজেপি বা কংগ্রেসের পরিবর্তনে খুব বড় রকমের পরিবর্তন আশা করে লাভ নেই। আমরা পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলছি বটে, ধরেন যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে, কিন্তু জেলুর আমি যেটা মানে এটা ফুটনোট হিসেবে না একেবারে সামগ্রিকভাবে বলতে চাই যে ধরুন যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র চায় না, ধরুন মানে আমরা ধরেই নিলাম ভারত চায় না বাংলাদেশের গণতন্ত্র, চীন চায় না বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষ চায় না। যদি চান তাহলে তারা কি ভূমিকা পালন করবে, এটা হচ্ছে প্রশ্ন। বাংলাদেশ একটা অর্থনৈতিক সংকটের মধ্যে আছে, সেটা যুক্তরাষ্ট্র অর্থ ঢালতে পারে, চীন অর্থ ঢালতে পারবে, কিন্তু এগুলো তো ঋণ, শেষ পর্যন্ত সত্য করতে হবে বাংলাদেশের মানুষকে, তাই না? সেখানে কে ক্ষমতায় থাকলেন সেটা কোনো বিবেচ্য বিষয় না। এগুলি বরঞ্চ আমাদের গুরুত্ব দেওয়া উচিত যে বাংলাদেশের যেই সংকট, সেই সংকট সমাধান করার জন্য ওয়াশিংটন, দিল্লি, বেইজিং, ব্রাসেলসের দিকে তাকিয়ে না থেকে তাকাতে হবে যে বাংলাদেশের মানুষ কি পরিস্থিতি মোকাবেলা করছে। বাংলাদেশের যারা ম্যান্ডেট পাবেন তারা যে পররাষ্ট্রনীতি গ্রহণ করুক সে নিয়ে তার অ্যাকাউন্টেবিলিটি থাকবে, সেটা নিয়ে আলোচনা হবে। ধরুন চীনের কাছে টাকা চাওয়া হয়েছে, এটা নিয়ে কোথাও আলোচনাই নেই, কোথাও কোনো আলোচনা নেই। আইএমএফ যে সমস্ত শর্ত দিচ্ছে, একসময় বাংলাদেশের সরকারি কর্মকর্তারা আমাদেরকে সকলকে বলেছিলেন কি আইএমএফ কোনো শর্ত দিচ্ছে না, আইএমএফ এমনিতেই টাকা দিচ্ছে। আইএমএফ কাউকে শর্ত ছাড়া টাকা দেয় না, কোথাও দেয়নি। ফলে তখন যারা বলেছেন শর্ত ছাড়া টাকা দিচ্ছে, আমরা টাকা নিচ্ছি, এখন দেখুন এই আইএমএফ এর শর্তগুলোর দায় কে শোধ করে? আসলে সাধারণ মানুষ করে। এই বছর 4 বার তেলের দাম বাড়বে, ফিউলের দাম বাড়বে, তাই তো? এগুলি নিয়ে আলোচনা করে পথ বের করার জন্য হ্যাঁ বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশ থাকবে, বিভিন্ন রকম টানাপোড়েনের মধ্যে থাকবে, কিন্তু কেন থাকবে? থাকবে বাংলাদেশের মানুষের স্বার্থ যাতে সংরক্ষিত হয়। আমি সেই জায়গাটাই তো দেখতে পাচ্ছি না। এই যে সম্পর্ক ভারতের সাথে কি সম্পর্ক হবে, সে সম্পর্কে বিবেচনা এই নয় যে বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষিত হবে কিনা, বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে কিনা। তিস্তা বলুন 2 বছরের মধ্যে গঙ্গার পানি চুক্তি আসলে শেষ হয়ে যাবে। গঙ্গার পানি চুক্তিতে সব পানি পাওয়া গেছে তাও তো না, কোথায় যাবে বাংলাদেশ? ধরুন তহিদ ভাই উল্লেখ করেছেন যে প্রতিদিন সীমান্তে হত্যাকাণ্ড, এগুলি কি বাংলাদেশের স্বার্থের জন্য? চীনের কাছ থেকে আপনি ইউএনএ নেবেন না ডলারে নেবেন, তার চেয়েও বড় কথা হচ্ছে চীনের কাছ থেকে আনা অর্থ আসলে কিসের জন্য ব্যয় করা? সেই ম্যান্ডেট কি আছেই সরকারের? এই ম্যান্ডেট কি নেওয়া হয়েছিল? বাংলাদেশের মানুষকে কি জিজ্ঞাসা করা হচ্ছে? বাংলাদেশের মানুষের স্বার্থ কি সংরক্ষিত হচ্ছে? যুক্তরাষ্ট্র কি দেবে কি দেবে না তার কি, যুক্তরাষ্ট্র তো চ্যারিটি নয়, যুক্তরাষ্ট্র তার স্বার্থ সংরক্ষণ করার জন্য, সেটা মিয়ানমারই হোক, ইন্দো প্যাসিফিক, বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষণের দায়িত্ব কি যুক্তরাষ্ট্রের, না বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষণের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের নির্বাচিত প্রতিনিধি? সেই প্রশ্নগুলো আমাদের তোলা দরকার। পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করব, কিন্তু পররাষ্ট্রনীতি তৈরি হয় কিভাবে, কিসের ভিত্তিতে, কার স্বার্থে, সেগুলো আমাদের প্রশ্ন করা দরকার। যে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, নাকি গোষ্ঠীগত স্বার্থে? রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পায়, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার টিকে থাকার বিবেচনা হয়, নাকি বাংলাদেশের মানুষের স্বার্থ? এগুলি আসলে আমাদের প্রশ্ন তোলা দরকার। যেগুলো যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে তো উনি বললেনই যে আসলে যদি ট্রাম্প আসে তাহলে তো যেটা বললাম যে জানবেই না যে কোথায় কি হচ্ছে, ওটা দরকার নেই।
এটা হলো একদিক। ভারতের নির্বাচন ফলাফল বাংলাদেশের সাথে সম্পর্ককে কখনোই এফেক্ট করেনি বলে আমার বিশ্বাস। যেটা 14 সালের নির্বাচনের সময় কে ক্ষমতায় ছিল সেটা দেখুন, এক। দুই হচ্ছে আরেকটা জিনিস, আমার দীর্ঘদিনের ভারতের সাথে যে সংযোগ সে প্রেক্ষিতে বলতে পারি, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একটিও কম গুরুত্বপূর্ণ অথবা বেশি গুরুত্বপূর্ণ চুক্তি কংগ্রেস সরকারের সময় সই হয়নি। আপনি শুধু 73-75 পর্যন্ত ওটা ভুলে যান। তারপর থেকে গঙ্গা চুক্তি বলুন, 3 বিঘা চুক্তি বলুন, এই আপনার এই যে এই ছিটমহল বিনিময়, কোনো কিছুই কিন্তু হয়নি কংগ্রেস সরকারের আমলে। আমি বলছি না যে কংগ্রেস সরকার, কংগ্রেস পার্টি অ্যাজ এ হোল বাংলাদেশের প্রতি শত্রুভাবাপন্ন আর অন্যরা বন্ধুভাবাপন্ন, সেটা আমি মোটেই বলছি না। কিন্তু ধরুন 3 বিঘা করিডোরে যাতায়াতের জন্য 18 বছর আমরা অপেক্ষা করেছি চুক্তি সইয়ের পরে। এবং কেন? কারণ এটা সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের জন্য লিস্টেড হয় নাই কোনোদিন। সুপ্রিম কোর্ট ধরে নেওয়া যাক তারা খুব স্বাধীন, কিন্তু লিস্টিংটা তো ম্যানিপুলেট করতে পারে সরকার সবসময়, এবং সেটা করেছে। তখন পুরো সময়টাতে কংগ্রেস, প্রায় পুরো সময়টাতে কংগ্রেস ক্ষমতায় ছিল। কাজে আমি মনে করি না যে ভারতের বা বিশেষ করে ভারতের নির্বাচন বাংলাদেশের সম্পর্কের সাথে তেমন কোনো তফাৎ সৃষ্টি করবে। যে কোনো সরকারের জন্যই আওয়ামী লীগের এখানে ক্ষমতায় থাকা সুবিধাজনক। তাদের মানে নন কোয়ান্টিটি ওই হিসাবে আর কি, যে দুই পক্ষের জন্য এটা সুবিধাজনক, যে দলই ক্ষমতায় আসুক না কেন। কাজেই আমি মনে করি না যে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে, এমনকি যদি সরকার পরিবর্তন হয়। তবে সেই সাথে এটাও বলতে হবে যে সরকার পরিবর্তনের সম্ভাবনা তো অত্যন্ত ক্ষীণ। ভারতে একটাই পসিবিলিটি এখন, সেটা হলো যে হয়তো বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে, যেটা বহু বছর পরে 2014 সালে বিজেপি পেয়েছিল। এর আগের কিন্তু আপনি কংগ্রেস সরকার বলেন, বিজেপি সরকার বলেন, সবই ছিল কোয়ালিশন সরকার। প্রথমবারের মতো 2014-তে পেলে 10 বছর তারা দুটো ইলেকশনে পরপর ভালো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে, এবং সাথে তো অন্যরা ছিলই। হয়তো বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেতে পারে, কিন্তু এনডিএ শরিকদেরকে সহ 272 পার হয়ে যাবে, এটা প্রায় সবারই অনুমান। সো এমনিতে আমরা একটু শেষের দিকেও যে আগামী দিনগুলোতে বাংলাদেশের সামগ্রিকভাবে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের জায়গাগুলো দেখে বাংলাদেশের ভবিষ্যৎ কি দেখেন? আমি যদি নিকট ভবিষ্যতের দিকে তাকাই, চ্যালেঞ্জেস কি দেখেন আপনি? আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক যেটা, এক ধরনের মোডাস ভিভেন্ডি বেরিয়ে যাচ্ছে। তারাও জানে যে ঝট করে তারা এমন কোনো চাপ সৃষ্টি করতে পারবে না ভারতকে, ভারত যেখানে আশেপাশে। কারণ ভারত আছে, এটা তো একটা বড় মানে শক্তির জায়গা সরকারের জন্য, ভারত তাদের পক্ষে আছে। কাজেই এটা এক ধরনের মোডাস ভিভেন্ডি বেরিয়ে যাবে। হয়তো কিছু ইনভেস্টমেন্ট আসবে তেল গ্যাসের ক্ষেত্রে। একটাই বিষয়, সেটা হলো যে খুব হালকাভাবে হলেও কিন্তু ইস্যু উঠে এসেছে যে আমাদের ডলার পরিস্থিতি কী, এবং যে মার্কিন কোম্পানিগুলি যে তাদের লভ্যাংশ নিয়ে যেতে পারছে না, এই প্রসঙ্গ কিন্তু এসেছে। কাজে এটা একটা ইস্যু হয়ে থাকবে, কিন্তু আপনি যখন নতুন ইনভেস্টমেন্টের প্রশ্ন আসবে সেক্ষেত্রে এটা। তারপরে আমি মনে করি যে আমরা ভারত আগামী অন্তত শর্ট টার্মে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের মোডাস ভিভেন্ডি বেরিয়ে যাবে, বা সৃষ্টি হতে যাচ্ছেই বোধহয় ইতিমধ্যে। চ্যালেঞ্জ 2-3টা। একটা হলো অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যা যেটা আছে। দেবপ্রিয় খুব ভালোভাবে এটা উল্লেখ করেছিল যে আমরা শুধু বিদেশি ঋণের কথা বলি, কিন্তু 2/3 ঋণ তো হলো অভ্যন্তরীণ, এবং সেটার জন্য তো টাকা ছাপিয়ে হোক বা টাকা তুলে হোক দিতে হচ্ছে, সে শোধ দিতে হচ্ছে। সেটা করে তো মুদ্রাস্ফীতি বাড়ছে, শুধু বিদেশের কারণে, ডলারের দাম বাড়ার কারণে না, হুইচ ইজ ভেরি ভ্যালিড পয়েন্ট। আর এটা একটা বড় চ্যালেঞ্জ হবে, এবং এটা সরকার কতটুকু সামাল দিতে পারে তার উপর অনেক কিছু নির্ভর করবে। এর উপর কিন্তু পররাষ্ট্রনীতিও কিন্তু অনেক ক্ষেত্রেই এর উপরে নির্ভর করবে। আপনি কার সাথে কি করতে পারবেন না পারবেন, সেটা তো এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে আসলে মোকাবেলা কতটুকু করতে পারেন। আরেকটা চ্যালেঞ্জ যেটা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, সেটা হলো যে বাংলাদেশ ভারত, বাংলাদেশ চীন সম্পর্ক।
প্রফেসর আলী রিয়াজ, আমরা শেষের দিকে, সো আমি যেটা জানতে চাইছিলাম মিস্টার তাওহিদ হোসেনের কাছেও যে সামনের দিনগুলোতে কি কি চ্যালেঞ্জ আমরা অনেকটা আলোচনা করেছি, বা একেবারে নিকট ভবিষ্যতের দিকে তাকালে অর্থনৈতিক, রাজনৈতিক বা কূটনৈতিকভাবে কি দেখেন আসলে? বাংলাদেশের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তার বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জগুলো সেখান থেকে তৈরি হবে, মানে ইতিমধ্যে তৈরি হবে, মানে হচ্ছে যে সেগুলো দিয়ে প্রভাবিত হবে। বাংলাদেশ যে অর্থনৈতিক সংকটের মধ্যে আছে সেটা সরকার স্বীকার করুক অথবা না করুক, এবং এটা আমি দীর্ঘদিন ধরেই 2022 সাল থেকেই তো বলা হচ্ছে যে সংকটের মধ্যে আছে, কিন্তু সরকার স্বীকার করেন না, বিভিন্ন রকম হিসেব অঙ্ক দেখান। এখন সংকটটা গভীরভাবে দাঁড়িয়েছে এবং এই সংকটের পরিস্থিতি আরো খারাপ, দুর্ভাগ্যজনকভাবে সেটা মানে ভার বহন করতে হবে সাধারণ নাগরিক। এখন এই জায়গায় ব্যান্ডেড দরকার। সরকার আসলে ওভারহলিং এর মধ্যে তো যাচ্ছে না, সে ব্যান্ডেড খোঁজে, সেই জন্য সে IMF এর কাছে যায়, চীনের কাছে যায়, তারপর ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে যায়, এবং যে যেভাবে পারে শর্ত আরোপ করে দিচ্ছে। কারণ কি জানেন, আপনার ম্যান্ডেট থাকলে আপনার এই অবস্থা হতো না, এবং ম্যান্ডেট থাকলে আপনি এক ধরনের ইনক্লুসিভ ইকোনমি তৈরি করলে সংকটটা সকলে মিলে মোকাবেলা করতে পারতো। সেটা করতে পারছে না বলে তার ফরেন পলিসিতে কমপ্লিট ডিপেন্ডেন্স তৈরি হচ্ছে, তাকে এই জাগলিং অ্যাক্টের মধ্যে, মানে সার্কাসের জাগলিং অ্যাক্টের মধ্যে গিয়ে পড়তে হয়েছে। এটা হচ্ছে প্রথম প্রাথমিক ইমিডিয়েট চ্যালেঞ্জটা হচ্ছে ওই জায়গায়। দ্বিতীয় চ্যালেঞ্জটা হচ্ছে যে এই অঞ্চলে এই ভারত এবং চীনের এই যে টানাপোড়েন, সেই টানাপোড়েনে বাংলাদেশকে আর কি কি ছাড় দিতে হবে। পানির, দেখুন, মানে পানির শেয়ার নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না, মানে তিস্তাই একমাত্র তো নদী নয়, 54টা নদী, কোথাও আলোচনা হচ্ছে না। কি ভয়াবহ অবস্থা, 2 বছর পরে গঙ্গার পানি চুক্তি শেষ হয়ে যাবে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আপনি বলুন। মানে কি কি ছাড় দিতে হবে আপনাকে? ছাড় দিতে দিতে বাংলাদেশ ভারতকে দিতে দিতে প্রধানমন্ত্রী কোথায় যা দিয়েছে সেটা ভারত সমস্ত জীবন মনে রাখবে। হ্যাঁ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েক বছর আগে, তারপরেও তো দেয়া শেষ হয়নি, চলছেই, অব্যাহতভাবে চলছে। আপনি আর কি দেয়ার কি আছে বলুন? মানে চীনের কাছে বলুন, যুক্তরাষ্ট্রের কাছে বলুন, ট্রানজ্যাকশনাল ফরেন পলিসিতেও যদি আপনি যান, বাংলাদেশের দেয়ার জায়গাগুলো সীমিত হয়ে এসছে। কারণ হচ্ছে জাতীয় স্বার্থের বিবেচনা বাইরে গিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য দিতে 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 এমন জায়গায় গিয়ে দাঁড় করানো হয়েছে। এগুলি হচ্ছে চ্যালেঞ্জটা প্রাইমারিলি ইকোনমিক, কিন্তু তার একটা মানে ইকোনমি তো পলিটিক্সের বাইরে না, সিদ্ধান্ত তো রাজনৈতিক। সিদ্ধান্তের বিবেচনাটা কি? বিবেচনাটা হচ্ছে আপনি ক্ষমতায় টিকে থাকার বিবেচনা করছেন কি জনগণের স্বার্থ রক্ষার বিবেচনা করছেন। তার উপর নির্ভর করবে যে বাংলাদেশ বড় সংকটে পড়বে কি পড়বে না। না পড়লে ভালো, সেটা সাধারণ মানুষকেই বইতে হয়। আপনি আমাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা এই বিপদে পড়ুক, সেটা তো চাই না আমরা কেউ, সেটাই আমাদেরকে বিবেচনা করতে। আমি এইভাবেই চ্যালেঞ্জগুলোকে দেখতে পাই আর কি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হতে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর আলী রিয়াজ এবং মিস্টার তাওহিদ হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এক অশুভ বহিঃসম্পর্কের জালে বাংলাদেশ জড়িয়ে পড়েছে, এখান থেকে পরিত্রাণ উপায় কি সেটা নিয়ে আলোচনা করছিলেন আমার অতিথিরা। কিন্তু বাংলাদেশের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক সমস্যা মোকাবেলা করা, এবং এই সমস্যা কীভাবে মোকাবেলা করতে গিয়ে তার কূটনৈতিক সম্পর্কগুলো আসলে এই চ্যালেঞ্জ মোকাবেলার প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হবে বা প্রভাবিত হবে বলে আমার অতিথিরা মনে করেন। তবে সমস্যাটা বাংলাদেশের জনগণের, এবং এই সমস্যা থেকে পরিত্রাণের উপায়টা আসলে নিজেদের অভ্যন্তরীণভাবে খুঁজে বের করবার উপরেই জোর দিতে হবে, এবং সেই দায়িত্বটা প্রধানত রাজনৈতিক নেতৃত্ব এবং নাগরিক সমাজের সবাই মিলে। এবং সরকারের বৈধতার প্রশ্ন এখানে আলোচনা উঠেছে, ম্যান্ডেটটা আছে কি না সেটা আলোচনার মধ্যে এসেছে, এবং সেটা যে কোনো সমস্যা সমাধানের জন্য অত্যন্ত জরুরি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।